বা নষ্ট হয়ে গেছে, তাহলে তার বের হতে গালি লাগবে। তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে, আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। তো এখন প্রশাসনের মধ্যে এই যে 15 বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে, তাদেরকে রিমুভ করতে হবে। সেটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয়নি। হ্যাঁ, সময় লাগবে, কিন্তু ফাংশনটা তো করা হবে পুলিশকে। এখন পর্যন্ত পুলিশি ব্যবস্থা ফাংশন করছে না। এটা খুবই অশনি সংকেত, খুবই অশনি সংকেত। আবার এখন আবার ধরেন আমাদের এই বিপ্লব, কেউ বলছেন বিপ্লব, কেউ বলছেন গণ অভ্যুত্থান, কেউ বলছেন ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থান। তো এখন সেটা নিয়ে এবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছে, নানা ধরনের ডিবেট আছে, বিতর্ক আছে। কেউ সংবিধান ফেলে দাও, প্রেসিডেন্টকে সরিয়ে দাও, নানান ধরনের একটা কথাবার্তা বলছেন। রাষ্ট্র চালাতে হলে ধীরে স্থির বুদ্ধিতে চলতে হবে। এখানে আবেগের জায়গা নেই, বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে, দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে, অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে। শুধুমাত্র আবেগ থেকে বললে হবে না। কেউ বলেছে না আবু সাইদের মায়ের কাছে শপথ নেওয়া শহীদ মিনারের টিএসসিতে, এইভাবে রাষ্ট্র হয় না ভাই। এটা তো আপনারা বিচ্ছিন্নতাবাদী হিসেবে ট্যাগ দিবে যে এটা একদল। এবং আপনার কি সেই রেভলিউশনারি বাহিনী আছে, সশস্ত্র বাহিনী আছে যে আপনি একটা যদি বিপ্লবী সরকার দাবি করেন যে তাহলে তাদের আপনার বাহিনী তারা মাঠে থাকবে, বিকজ আইন শৃঙ্খলা বাহিনী তো অকার্যকর অনেকটা হয়ে যাচ্ছে, তারা আপনাকে প্রোটেক্ট করবে। 75-এর পরে যে কু পাল্টা কু বিপ্লব প্রতি বিপ্লব হয়েছে সেগুলো আবার হবে না। সেটার জন্য আপনার প্রস্তুতি আনসার সামান্য আনসার ঠেকাই দিই ছাত্র জনতাকে লাগে। এই ছাত্ররা আন্দোলন করেছে, সেটা ঠিক, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ছিল। এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা বাস্তবতা এটা আমরা আলাপ আলোচনা করি, তো অনেকে কিন্তু এই চায় না যে ছাত্রদের প্ল্যাটফর্ম, যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে, সো তারা আবার রাজনীতিতে খুব তারা মানে অনেকে ভাবছে অলি লেভেলের মতো এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয়। আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকেও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের সংখ্যা আছে, আলাপ আলোচনা চলছে। সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাজও আবার রাজনৈতিক দলগুলো আগের মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না। বাস্তবতা কিন্তু আপনাদেরকে রিয়ালাইজ করতে হবে। সেখানে আমরা যেটা বলেছিলাম, আমরা উপদেষ্টা মহোদয়কে অন্যান্য উপদেষ্টাকে বলেছি, আজকে প্রেসের মাধ্যমে জানেন, আমি মনে করি এই সরকারকে যদি স্টেবল করতে হয়, এই সরকারকে যদি ফাংশন করাতে হয়, এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে। সরকারের রূপ দিতে হলে বিএনপি, জামাত, গণ অধিকার, বিভিন্ন রাজনৈতিক দল বলেন, অন্যান্য রাজনৈতিক দল, অনেকগুলো দল বলে দলের সময় লাগবে। আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি, বুই4 নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই। যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে, যাদের ফাংশন আছে, যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ভূমিকা আছে, তাদের থেকে প্রতিনিধি নিয়ে, এটা 21 আছে, এটাকে 31 করা যেতে পারে আরো 10 জন নিয়ে, এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি স্টেবল হয়। নাহলে এই যে রাজনৈতিক দলের সাথে এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের একটা সংশয় তৈরি হচ্ছে, এটা কিন্তু সরকারের জন্য ভালো না। এবং এখানে আমাদের একটা সংখ্যা আছে, ইউনূস স্যারের মতো একজন ব্যক্তি, তার যে অবস্থান এবং মর্যাদা, তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নিবেন না। তো যদি দেখে যে রাজনৈতিক প্রেশার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য, সংস্কার হোক বা না হোক, আমার ধারণা তিনি তার এই বদনাম নিবেন না, তিনি অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারেন। তো ইলেকশন যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা তো দেখেছি 90-এ 3টা রাজনৈতিক জোট, বিএনপির নেতৃত্বে ছিল, আওয়ামী লীগের নেতৃত্বে ছিল, বামদের নেতৃত্বে ছিল, তারা 3 জোটের রূপরেখায় কমিটমেন্ট করেছিল যে বিষয়গুলো পরবর্তীতে ওই সেই ইয়ার মতো কবিতার মতো কেউ কথা রাখেনি, যে যেই ডাকসুর সর্বদলীয় ছাত্র আন্দোলনে এরশাদের পতন হয়েছিল, সেই ডাকসু তো আওয়ামী লীগও দেয়নি, বিএনপিও দেয়নি। গত কয়েক বছর, 28 বছর পরে একবার আমরা ভিপি হওয়ার সুযোগ পেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে যুব অধিকার এই মুহূর্তে যে একটা এজেন্ডা নিয়ে সামনে আগাতে চাচ্ছে, যে তরুণ ছাত্র যুবক তরুণদের মতামত রাষ্ট্র গঠনে নেওয়ার জন্য তারা বিভাগীয় পর্যায়ে যে তারুণ্যের সংলাপ শুরু করতে যাচ্ছে, এটা অত্যন্ত সময়োপযোগী কাজ। আমি মনে করি যে এটা তাদেরকে ছাত্র যুবকদের পাশাপাশি সমাজের চিন্তা, সৃজনশীলতা নিয়ে যারা কাজ করে, সিভিল সোসাইটি কিংবা ইসার মাহমুদ ভাইদের মতো যারা সংগঠক, তরুণ বুদ্ধিজীবী, তাদেরকেও এখানে কানেক্টেড করা দরকার। তারা সেপ্টেম্বর থেকে শুরু করবে, আশা করি তার মধ্যে দিয়ে তারা বেশ কিছু
সংস্কারের চিন্তা ভাবনা তারা সরকারের কাছেও পৌঁছাতে পারে। সরকার রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার প্রস্তাবনা চেয়েছে। আমরা কিন্তু 42টা রাজনৈতিক দল বিএনপি সহ আমরা কিন্তু 31 দফা রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা দিয়েছি। এটা কিন্তু বিএনপির একক কর্মসূচি না। আজকে এক ভাই বলেছেন ইসলামী আন্দোলনের যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা কিন্তু আমরা ওই 31 দফায় আমরা দিয়েছি। এমনকি আমাদের দল ঘোষণা হয়েছে 21 সালে, আমাদের দলের গঠন এই ঘোষণাপত্রে আমরা কর্মসূচিতে বলে দিয়েছি যে একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না, প্রধানমন্ত্রী থাকবে না। খুব বেশ কিছু রিফর্ম আমরাও দিয়েছি। তারপর সমন্বিতভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা 31 দফা কর্মসূচিটা দিয়েছি। এখন এই যে বেকারত্ব এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের অনেক দিনের যে কনসার্ন যে আমাদের শিক্ষা ব্যবস্থা বেকার উৎপাদনের কারখানা, গিনিপিগের মতো কয়েক বছর পর পর এক একটা পাঠ্যক্রম আপনার প্রয়োগ করে দেখানো হয় যেটা হচ্ছে কি হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে সমাজের সব স্টেক হোল্ডার এবং প্রকৃত অর্থে যারা এইটা নিয়ে কাজ করে তাদেরকে দিয়ে একটা শিক্ষা কমিশন গঠন করে একটা নতুন শিক্ষা নীতিমালা তারা প্রণয়নের একটা উদ্যোগ নিয়ে সেটাকে বাস্তবায়নের দিকে তাদেরকে যেতে হবে। পাঠ্যপুস্তক নতুন পাঠ্যক্রম সাজাতে হবে, কারণ এরা তো চেতনার ট্যাবলেট গিলাইছে পাঠ্যপুস্তকে। কাজে এটাকে ইতিহাসকে যেভাবে বিকৃত করেছে একটা নির্মোহ ইতিহাস রচনা করতে হবে, সেজন্য পাঠ্যক্রম আবার এটা পুনর্বিন্যাস প্রয়োজন আছে। একই সাথে এই যে আমাদের তরুণ জনগোষ্ঠী, কিছুদিন আগে ডয়েচে ভেলেতে একটি রিপোর্ট হয়েছিল যে আমরা প্রায় 4,73,20,000 কর্মক্ষম তরুণরা কোনো কাজের সাথে যুক্ত নাই। সংখ্যাটা 4,73,00,000। এই যে একটা বিপুল তরুণ জনগোষ্ঠী যারা কাজের বাইরে, একটা প্রবাদ আছে যে আপনার আইডল ব্রেন ইজ ইভিল ওয়ার্কশপ, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো এই তরুণদেরকে যদি আমরা কাজে এনগেজ না করতে পারি, এই তরুণদের মধ্যে কিন্তু অপরাধ প্রবণতা বাড়বে, তাদের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা নৈরাজ্য তৈরি হবে। কারণ আমরা একেবারে যদি রাতারাতি ছাত্র যুবক তরুণদের যে আনকন্ডিশনাল স্যাক্রিফাইস আমরা দেখেছি, আমরা একেবারেই সবাই চারিত্রিকভাবে অনেস্ট হয়ে গেছি, আইডিওলজি মানে আইডিয়াল হয়ে গেছি, এইটি কিন্তু না। দীর্ঘদিনের যে পচা সমাজ ব্যবস্থায় আদর্শিকভাবে আমরা প্রজন্মকে গড়ে তুলতে পারিনি। সুতরাং সেই ক্ষেত্রে কর্মসংস্থান এই বেকার তরুণদের এই মুহূর্তে খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু বলে আমি মনে করি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমার দেশের যে ভালনারেবল ইকোনমি, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা খুব ডিফিকাল্ট। অ্যাট দ্য সেম টাইম আমাদের এখন ইকোনমি যাদের হাতে, ইকোনমি আছে এসালম, বসুন্ধরা, সামিট গ্রুপ, ওরিয়ন, এরকমের ধরেন 20 থেকে 25টা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিজনেস মাফিয়াও কেউ কেউ এর মধ্যে। তো তাদের কাছে তারা কিন্তু ইতিমধ্যেই টাকা পয়সা ম্যাক্সিমাম দেশ থেকে বাইরে সরিয়ে ফেলেছে, এমনকি অনেকে গ্রেপ্তারের আতঙ্কে দেশে নাই। সুতরাং আমি প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে আপনি ইকোনমির মানুষ, ব্যবসায়ীদেরকে কিভাবে কনফিডেন্স দেওয়া যায়, যারা প্রকৃত অপরাধ করেছে তাদের বিচার হবে, কিন্তু ব্যবসায়ীদেরকে যদি কনফিডেন্সে না আনা যায় ইকোনমি স্টেবল করা ডিফিকাল্ট হবে। সুতরাং এই যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, সামাজিক চ্যালেঞ্জ, রাজনৈতিক চ্যালেঞ্জ, সরকারকে আমরা যতই সমর্থন দেয়, আমরা আন্দোলন থামাইলাম 1 মাস, তারপরে তোমার আন্দোলন তৈরি হবে, অনেক ধরনের আন্দোলন তৈরি হবে। এবং এই যে পতিত স্বৈরাচার, তাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে, এই টাকা দেশকে অস্থিতিশীল করার কাজে ব্যবহার করবে। আর তাদেরকে ফুয়েল দেওয়ার জন্য আছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের তো ওপেন সিক্রেট, এই যে ভারতীয় এজেন্টরা গণমাধ্যমে বসে আছে, প্রশাসনে বসে আছে, এখন পর্যন্ত হয়তো অনেকে ভুল পাল্টাইছে, কিন্তু তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় সরকারের বিপদ আছে। কাজেই সেই ক্ষেত্রে এই যে তরুণদের এই স্পিডকে ধরে রাখার জন্য যুব অধিকার পরিষদে একটা সুসংগঠিত সুশৃঙ্খল কাঠামো তারা কাজ করতে পারে অন্যান্য যুব সংগঠনগুলোকে নিয়ে। এবং আমাদের এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, যারা গত 15 বছরে এই সরকারের হালুয়া রুটির ভাগ পেয়েছে, বেনিফিশিয়ারি ছিল, তারা অনেকে কিন্তু এখন ভোল পাল্টাইয়া বিপ্লবী হয়েছে। এই যে গত বছর, এই যে কয়েক বছর ধরে যে আমরা আন্দোলন করলাম, কোন কোন দল আন্দোলন করেছে আপনারা জানেন না? কারা রাস্তায় ছিল আপনারা জানেন নাই? আমরা বলেছিলাম বিএনপি, জামাত, বাম, ডান এখন দেখার সুযোগ নাই, আসেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্বাচনের প্রশ্নে আমরা একসাথে রাজপথে নামি। কারা কারা লিপ সার্ভিস দিয়েছে, বাস্তবে নামে নাই, সেটা তো আপনারা দেখেছেন। এসআর মাহমুদ ভাই তিনি চাকরি হারিয়েছিলেন একটা কলাম লিখে। মাহমুদ ভাই যে এখন বাসুসের পরিচালক হয়েছেন, এরা উপযুক্ত লোক,
এদের রুজিতে আঘাত করেছিল, এদেরকে থামানোর জন্য। তাহলে এইরকম ভাবে যারা লড়াই সংগ্রাম করেছে তাদেরকে অবশ্যই সরকার, পরবর্তী সরকারকেও মূল্যায়ন করতে হবে, তাদের শ্রমের ত্যাগের মূল্যায়ন করতে হবে, সম্মান দিতে হবে। একই সাথে যারা তলে তলে দালালি করেছে, আপোষ করেছে, তারা যেন কোনোভাবেই এই জাতীয় সরকার কিংবা পরবর্তী কোনো নির্বাচন কোনো জায়গায় যেন তারা স্টেক হোল্ডার নিশ্চিত না করে। আমরা জানি তারা দ্বিতীয় কাছ থেকে নির্বাচনের আগে নির্বাচনে যাওয়ার জন্য, প্রার্থী দেওয়ার জন্য, আন্দোলন না করার জন্য পয়সা পাতি নিয়েছেন। ডকুমেন্ট আছে, বিজেপির চিফকে এখন জিজ্ঞাসা করেন যে আপনি কারে কারে কোন দলকে কত টাকা দিয়েছেন, সব বের হয়ে যাবে। কাজে ওই দালালদেরকে আমাদেরকে কিন্তু চিহ্নিত করতে। এখন অনেকে বড় বড় কথা বলছেন। যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আলোচনা একটু লং হয়ে গেছে। আমি সর্বশেষ একটা কথা বলবো যে আমাদের এখানে যে ছাত্র যুবক ভাইটি